আন্দোলন করছেন বিক্ষোভ, সড়ক অবরোধ এবং রাস্তা অবরোধ করে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন এবং সারা দেশের চিত্র ছিল এরকমই। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে আমরা এই চিত্র দেখলাম। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতা এবং পরবর্তীতে পরীক্ষার সময় মতো শেষ করতে হবে, এটারও একটা তাগিদ ছিল। সবকিছু মিলিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে শিক্ষামন্ত্রী দাবি করছেন যে জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, শিক্ষা বোর্ডের যারা যারা ছিলেন তাদের সবার সাথে মিলে একই মিটিংয়ে সমন্বয় করে এই পরীক্ষাটা চালু রাখা হয়েছে। তারপরও শিক্ষার্থীরা বলছে যে ভুয়া ভুয়া এবং তার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এই দাবি আপনার কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, শুরুতেই আমি শিক্ষার্থীদের যেই ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে সারা বাংলাদেশে, পার্টিকুলারলি যেখানে ওয়েদার ভালো ছিল না, এটার সাথে আমাদের সমবেদনা আছে এবং খুব যৌক্তিক কারণ আছে আর কি। আমাদের নিজেদের জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি যে আমরা যারা ছোটোবেলায় এই একই রকম পরীক্ষাগুলো দিয়েছি, আমাদের কিন্তু একটা রিক্সাটা সময় মতো পাবো কি না, মানে বাসা থেকে সেন্টার পর্যন্ত যাওয়ার সময়, কারণ আপনি ওয়ার্কিং আওয়ারে দেখবেন যে পিক টাইমে, রাশ আওয়ারে কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না, বাস বলেন, রিক্সা বলেন, সিএনজি বলেন, কিছু পাওয়া যায় না। তো এই যানবাহনও আমার মনে আছে আমাদের ছোটোবেলায় গ্রামে গঞ্জে যারা পরীক্ষা দেন, রিক্সাকে পার্মানেন্টলি পরীক্ষার পিরিয়ডে আপনার একদম পার্মানেন্টলি ভাড়া করা হতো, রিক্সাওয়ালার সাথে চুক্তি করা হতো যে এতটা সময় আসবেন, আবার এতটা সময় আমার বাচ্চাকে উঠায় নিয়ে বাসায় পৌঁছায় দিয়ে আসবেন। গ্রামে গঞ্জে দেখেছি আপনার সেন্টার যদি একটু দূরে হয়, ওই 1 মাস 1.5 মাসের জন্য কয়েকজন পিতামাতা মিলে একটা বাসা নেন, যেন যাতায়াতে ঝামেলা না হয়, এবং ওই 4-5 জন গার্ডিয়ান মায়েরা তারা ভাগ করে করে সপ্তাহের পর সপ্তাহ ওখানে থাকেন, রান্নাবান্না করেন, বাচ্চাদের খোঁজখবর রাখেন। তো এই বিষয়গুলো আসলে আমরা কেন করি, আমাদের বাবা মায়েরা কেন করেছেন বাচ্চাদেরকে ট্রমা ফ্রি রাখার জন্য, মানে মোস্ট পিসফুল রিল্যাক্স সিচুয়েশন দিয়ে যেন আমার ছেলেটা, সন্তানটা পরীক্ষা দিতে পারে। এই ট্রমা ফ্রি সিচুয়েশনের সাথে যেটা অ্যাডেড জায়গা যোগ হয়েছে, এটা টিপিক্যাল ফাইনাল পরীক্ষা না, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা, এবং যেই পরীক্ষাটার সাথে আগামী দিনের আপনার অ্যাডমিশন টেস্ট এবং ফিউচার ক্যারিয়ার প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড। এবং আগামী কয়েক মাস পরে এই ছেলেমেয়েগুলো কোচিংয়ে দৌড়াদৌড়ি করবে, আপনার অ্যাডমিশন টেস্টে, বুয়েটে, মেডিকেলে, বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা দিতে হবে। এবং আপনি জানেন যে ইন্টারমিডিয়েটের নাম্বারের একটা পার্সেন্টেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে অ্যাড হয়। আমি শতাংশটা এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট আমাদের সময় তাই হয়েছে, এখনও তাই হয়। তো এইরকম একটা রিয়েলিটিতে যখন বাসার সামনে হাঁটু পানি, স্কুল ডুবে গেছে, মাদ্রাসা ডুবে গেছে, এবং দেখেন এই প্রত্যেকটা প্রতিষ্ঠান ঢাকার বাইরে কিন্তু পুনর্বাসন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। আমরা যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলের কথা জানি, বন্যা, বৃষ্টি, জমি জমা ডুবে গেলে, বাড়ি ডুবে গেলে ফ্যামিলি নিয়ে কিন্তু প্রশাসন এই স্কুল কলেজগুলোতে উঠায়। তাহলে কিন্তু এখানে দুইটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে আপনি পরীক্ষার্থীর জন্য একটা কনভিনিয়েন্ট পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যেখানে এই কলেজগুলোতে যেখানে পরীক্ষা হচ্ছে, এই সেন্টারগুলোতে পুনর্বাসন করা দরকার ছিল ওই কৃষক পরিবারের যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদেরকে আপনি পুনর্বাসন করতে পারেন নাই দ্য নিয়ারেস্ট প্রতিষ্ঠানে, কারণ এটা এখন পরীক্ষার সেন্টার। সেই রকম একটা জায়গাতে আমি বোধ করছি যে রাষ্ট্র কালেকটিভ ফেইলিয়ার আছে। এটা শুধুমাত্র শিক্ষামন্ত্রী আকারে দেখলে হবে না। প্রথম ফেইলিয়ারের জায়গা হচ্ছে জাতীয় পরীক্ষাগুলো কেন উইন্টারে হয় না। আমার ম্যাট্রিক পরীক্ষা বলেন, ইন্টার পরীক্ষা বলেন, এবার একটা ডিসিশন এসেছে আজকে, তারপরে বৃত্তি পরীক্ষা, আমরা বারবার বলেছি জাতীয় পরীক্ষা সবগুলো উইন্টারে, স্প্রিং এ নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে ওয়েদার ফোরকাস্টে আমাদের সিরিয়াস প্রবলেম আছে। আপনি দেখবেন যে রংপুরে দেখলাম, ওদিনকার আমি রংপুরে ছিলাম, কৃষি অধিদপ্তরের ডিপার্টমেন্ট বলছে রংপুরে 1-2 দিনে তখন 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সোনার বাংলার আবহাওয়া অধিদপ্তর বলছে 7 মিলিমিটার হয়েছে। 175 আর 7-এর তফাৎটা দেখেন কোথায়। তাহলে আপনি কিভাবে প্রশাসনের সাথে পরামর্শ করে কারেক্ট সিদ্ধান্ত নেবেন? কারণ আপনার তথ্যগত ভুল আছে এখানে। আমাদের যে আবহাওয়া অধিদপ্তর আছে তাদের অধিকাংশ ফোরকাস্ট ভুল প্রমাণিত হচ্ছে, অথচ দেখবেন আমাদের নাগরিকরা যারা উত্তর আমেরিকাতে আছেন, গবেষক আছেন, মোস্তফা পলাশ নামে আমাদের একজন বাংলাদেশি নাগরিক আছেন যিনি নিজে পার্সোনালি ফোরকাস্ট করেন, তিনি রিসার্চার, এবং তার ডেটা দেখলাম 95% কারেক্ট হচ্ছে।
তাহলে আমার আবহাওয়া অধিদপ্তরের ডেটা কারেক্ট হচ্ছে না কেন, অ্যাসেসমেন্ট কারেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, আমি মেনে নিলাম যে আবহাওয়া অধিদপ্তরের ডেটা কারেক্ট হচ্ছে না, জেলা প্রশাসনের যে মতামত ছিল সেটিও হয়তো সবার সাথে মিলে যে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি পক্ষে যায়নি। তারপর যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটি তো একা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত না, তো তার পদত্যাগের যে দাবি করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে, এটিকে আপনি যৌক্তিক মনে করেন? এবং আরেকটি বিষয় আপনি বোধহয় বলেছেন যে পুনর্বাসন কেন্দ্র সম্ভবত আশ্রয় কেন্দ্র হওয়ার কথা, আমি যদি একই রকম যেভাবে বলেন আশ্রয় আচ্ছা। কেন্দ্র পুনর্বাসন, এটা আপনি ইমিডিয়েটলি তো পুনর্বাসন, যেটা কয়েক ঘন্টার জন্য করা হয় অথবা কয়েকদিনের জন্য করা হয়। দেখেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি তো সরকারকে এক জায়গাতে পিন পয়েন্ট করতে হবে, আপনি দায়টা কাকে দেবেন। সার্টেনলি শিক্ষামন্ত্রী তো এই সব কিছু করেন নাই, সবাই মিলে করেছেন। দেখেন, শিক্ষামন্ত্রী কিন্তু পার্লামেন্টে বলেছেন ফিজিক্স কোশ্চেনে যে ভুলটা আসছে এটা গত বছরের রিডার করছে। আমি ওই প্রসঙ্গে আসছি, আমি কিছুক্ষণের মধ্যে প্রসঙ্গে আসছি। তাহলে দেখেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিকের ক্ষুব্ধ হবার পরে যে কারো মন্ত্রী লেভেলের অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করা একটা গণতান্ত্রিক অধিকার। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমার কালচারে আছে কিনা, এইটা পদত্যাগ করলে সমাধান হচ্ছে কিনা, এই পদত্যাগের মাধ্যমে কি অন্যান্য স্টেক হোল্ডারকে আপনি অবলুপ্ত করে দিচ্ছেন কিনা অথবা তাকে মাফ করে দিচ্ছেন কিনা, আসল যারা দায়ী সেই মানুষগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে কোথায় কোথায় লুপহোলটা হয়েছে, ভয়েড হয়েছে। একটা তদন্ত কমিটি এবং প্রয়োজনে একাধিক তদন্ত কমিটি হতে পারে সেক্টর ওয়াইজ, আবহাওয়া রিলেটেড যে ফোরকাস্ট সিস্টেমে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল হয়েছে ইনভেস্টিগেশন হওয়া দরকার, ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্টে ঝামেলা আছে। আপনি ধরেন সব কিছু পরামর্শ করেছেন, সাডেনলি একটা ভূমিকম্প হলো 9 রেক্টর স্কেলে, তাহলে কি আপনি আগের পরামর্শে স্টিক থাকবেন, না আপনি ইমিডিয়েট ইমার্জেন্সি সিচুয়েশনটাকে বিবেচনায় নিয়ে আপনি সিচুয়েশন ওভারটার্ন করবেন? ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডক্টর মিজানুর রহমানের কাছে আসবো আমি। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। ইমিডিয়েটলি যে এই যে বিষয়টি বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হঠাৎ ভূমিকম্প হলে ইমিডিয়েটলি একটা ডিসিশন নিতে হবে, এই ধরনের ইমিডিয়েট ডিসিশন সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী হঠাৎ করে নিতে পারেন কিনা, বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে স্টার নিউজের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশস্ত্র সালাম, বিজ্ঞ শুভেচ্ছা। ভূমিকম্প হইতে কত লোকালয় ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প তো আগের থেকে এখন ওই ধরনের 7 দিন আগের থেকে যে বৃষ্টিপাতের ব্যাপারটা বলে যায়, 7 দিন আগের থেকে বলে যায় এই সময় বৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ক্ষেত্রে এখনও মনে অতখানি অ্যাকুরেসি আসেনি। এখন সেটার সাথে যদি আমরা তুলনা করি, ভূমিকম্প হলো সাথে সাথে ডিসিশন কী দিবে, ভূমিকা পিছিয়ে দেবে। ভূমিকম্প তো আবার সারা দেশব্যাপী একই মতো হয় না। আমার প্রশ্নটা ভূমিকম্প নিয়ে না, আমার প্রশ্নটা হচ্ছে ডিসিশন আসলে দিতে পারেন কিনা হঠাৎ করে। না, সেটাই তো বলছি, মন্ত্রী যদি চান হঠাৎ একটা ডিসিশন হঠাৎ একটা ডিসিশন কিভাবে দেবে, ডিসিশন দিতে পারেন না। আর যে ঘটনাটা যে ঘটলো, যেটা মন্ত্রীকে বাবা বলা, এটা এক মন্ত্রিত্ব ব্যাপার, এখানে না। এখন আপনার পরিস্থিতিটাকে সামাল দিতে হলে এই মুহূর্তে আমার এবছর তো গেল, আমি 2টা জিনিস বলবো। আমাদের পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে, হয়তো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, এসএসসি মার্চ, সময়টা একটু পরিবর্তন করেছে, জানুয়ারির দিকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। হবে। শুধু এটা পরিবর্তন না, আমাদের বাজেট প্রতি বছরের বাজেটের যদি পাশে না, এই যে আমাদের যে জুন ফাইনাল একটা আমাদের দেশে প্রচলিত আছে, কনস্ট্রাকশন কাজ, যে কোনো কাজ, বাজেট কত পার্সেন্ট বাজেট কাজ করলো বা কত পার্সেন্ট বাজেট বাস্তবায়ন হলো, জুন, এই জুনকে বাদ দিতে হবে। তো জুনে একই খেলা। এই যে বর্ষার সময় এখন তাড়াহুড়া করে কয়েকদিন আগে সব বিল পাস করা হলো, চেক দেওয়া হলো, তারপরে টাকা দেবে তাদেরকে। তাড়াহুড়াকে দেখা যাচ্ছে যে সারা বছর ধরে 40%, 45% বাজেট মানে কাজ হলো, হঠাৎ করে দেখা যাচ্ছে জুন ফাইনালের আগে একবারে 75% হয়ে গেল। এটাও আমাদেরকে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কারণে এই যে আমাদের জুন ফাইনাল বলি যেটা আমরা, এটা জুন থেকে সরিয়ে নিতে হবে, ডিসেম্বর জানুয়ারি করতে হবে। আচ্ছা, এই হলো মানে আমাদের যদি ভবিষ্যৎ ধরনের, মানে আপনি বলছেন সময়সূচি বছরে যেটা করা হয় সময়টা অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন বলে মনে এখন যে আজকে যে ঘটনা করলো, এখন মন্ত্রীকে ভুয়া বলে আমি যে পার্লামেন্টের সামনে যে চারদিক থেকে রাস্তাঘাট অবরোধ, তাদেরকে সমাধান আছে? তাদের সমাধান নেই। যেটা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগটা হলো, যেটা বিপর্যয় পানি, আমাদের বিএনপি অবশ্যই পেতে পানি ঢুকে গেছে, অনেক বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। তো এখন পরীক্ষার্থী যদি তার বাসা বাড়ি যদি পানি ডুবে যায়, সে পড়াশোনা করবে কী করে? আবার বৃষ্টির সাথে সাথে আবার বিদ্যুৎ সংকট দেখা দেয়। আবার যে স্কুলে যাবে, স্কুলের সামনে যেতে পারছে না। সেই জন্য তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিত যে ঠিক আছে পরীক্ষাটা পরে নেওয়া হবে, তো সিদ্ধান্ত তো একা মন্ত্রী নিতে পারেন না, একা নিতে পারেন না, নীতি একা নিতে পারেন না। এই জন্য সমন্বিত একটা প্রচেষ্টা থাকতে হবে। আমরা অনেক দেখি না, আগে যেমন হরতাল অবরোধের জন্য, বিরোধী দলের হরতাল অবরোধের কারণে কিন্তু
পরীক্ষা পিছিয়ে দিত, যে এই পরীক্ষাটা অন্য পরীক্ষার ডেট ঠিক রাখতো, ওই পরীক্ষার ডেট দেখা যাচ্ছে ওই সব পরীক্ষা শেষে তখন আচ্ছা, বলতো যে ওই হাবিবুর পরীক্ষাটা রহমান এমন হাবিব সময় হয়। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন বলেছেন যে উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেয়ার ব্যবস্থা করা যাবে, এমন কথা তিনি বলেছেন আজ। কিন্তু সংসদে শিক্ষামন্ত্রী বলেছেন, গতকাল বলেছেন এটি, যে পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নপত্রটি বিগত সরকারের আমলের মডারেটরদের তৈরি। শিক্ষার্থীরা বলছেন যে সরকারে আপনারা 4 মাস ধরে রয়েছেন, 4 মাস থাকার পরও গত সরকারের আমলের যে প্রশ্ন করে রাখা, সেই প্রশ্নের ন্যূনতম তদারকি না করে এই ভুল প্রশ্ন কেন দেয়া হয়েছে? এটি আসলে বারবার বিগত সরকারের উপর কেন দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে? না, এটা পরীক্ষাটা বিগত সরকার আমলে হচ্ছে না, পরীক্ষার বর্তমান সরকার আমলে হচ্ছে। অতএব এটা পরীক্ষার একটা কারেন্ট ইস্যু, পরীক্ষার প্রশ্নপত্র কারেন্ট ইস্যু। বিগত সরকার প্রশ্ন করে গিয়েছে বলে সেই প্রশ্ন বা সেই নেতা আমি করবো না, আমারটা আমাকে দেখতে হবে। এটা ভুল হয়েছে, এই কাজটা অবশ্যই খেয়াল করা উচিত ছিল। কার ভুল বলে আপনি ভুল এটা পরীক্ষা বলতে চান? সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ভুল? মন্ত্রণালয়, অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে ইন্টারনেট পরীক্ষা হচ্ছে তো বোর্ডের আন্ডারে না, যে বোর্ডগুলি যেগুলি আছে আর কি, সেই বোর্ডের আন্ডারে যারা আছে, যারা কর্মকর্তা আছে, বোর্ডের চেয়ারম্যান আছে, তারপর কন্ট্রোলার আছে, আরও যারা যারা আছেন, তাদের খেয়াল করা উচিত ছিল যে আমি ভুল প্রশ্ন দিয়ে কেন আমি শিক্ষার্থীর মাঝে আমি পরীক্ষা নেব। এটা অবশ্যই এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল, এক সেকেন্ডে বলে, যে ক সেট যখন যে সংক্ষিপ্ত প্রশ্ন যখন আসলো আর কি, হ্যাঁ না এরকম ক সেট খ সেটের ব্যাপার ছিল, দেখা যায় ক সেটের উত্তর যারা দিয়ে দিয়েছে সবাই তারা অনেক নাম্বার পেয়ে, খ সেট আলাদা সব অল্প নাম্বার পেয়েছে। এইটা নিয়ে একটা জটিল দেখা দিল ঢাকা কলেজে, আপনার অ্যাডমিশনের জন্য একটা মার্কস এত নাম্বার না পেলে সে অ্যাডমিন মানে আবেদন করতে পারবে না। সেটা আমার কাছে একজন গেলেন, যাওয়ার পরে আমি সেটা নিয়ে আমি বোর্ডে গেলাম। বোর্ডে গিয়ে এখন দুর্ভাগ্যবশত সৌভাগ্য 3 জন উত্তরবঙ্গ কন্ট্রোলার থেকে শুরু করে চেয়ারম্যান, তাদেরকে বললাম কোথাও কিছু হলো না, তাহলে এখন এটা হলো কেন, তো সমাধান করেন, ছেলে ভর্তি হতে পারছেন, ডেট পিছিয়ে দেন, যে আমরা পিছাবো কী করে। পরে বোর্ডের চেয়ারম্যান আমাকে বললেন, তাহলে আপনি গিয়ে বিএনপির ওই আমলে এখন বিয়ানীবাজার দিকে, যে আপনি একটু সচিবের সাথে কথা বললেন। আমি গেলাম সচিবের সাথে, শহীদুল ইসলাম সম্ভবত মুনাম খানের জামাই, এই পাকিস্তান গভর্নর ছিলেন একসময়, তাকে গিয়ে বললাম, বলার পরে আমি পরিচয় দিই না, বলার পরে আপনি বলছেন তো কতজন ছেলে ঢাকা কলেজে এইটা যদি সংশোধন হয় তাহলে তারা চান্স পাবে, একজন যদি পায়, একজন হ্যাঁ একজন বাংলাদেশের নাগরিক, সেটা করবে না, তখন আমি পরিচয় দিলাম যে আমি হাবিব 90 ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম, এটা আমাদের দেখার দায়িত্ব, আপনাদের ভুল করেছেন আপনারা করবেন। তারপরে সে আবার ডেট পিছিয়ে দিয়ে ওই নাম্বার যোগ করে তারপরে একটা অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করলো। যে ঠিক এরকমভাবে এই প্রশ্ন, ভুল প্রশ্নের কারণে যদি মন্ত্রী বলেছেন যে পরীক্ষা নেওয়া যেত, হ্যাঁ পরীক্ষা নিয়ে যেতে পারে, ভুল সংশোধন করা যেতেই পারে। আমার কথা হলো যে একটা ভুল হয়ে গেলে সেটা সংশোধন করতে হবে, কিন্তু আমাকে 10 বার আগের থেকে ভেবে চিনতে দেখতে হবে আমার ভুল না হয়, সতর্ক থাকতে হবে আমাকে। সেই জন্য আমি বলবো যে ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন, ব্যবস্থার সম্মুখীন এবং সেই ভুল হওয়ার পর আসলে আরেক সরকারের উপর দায় চাপানোটা, যেখানে বর্তমান সরকার রয়েছে। আর সরকারের দায়িত্ব কোনগুলি আছে, এই যে আজকে যে অব্যবস্থাপনা, বৃষ্টিতে পানি ডুবে গেল ঢাকা শহরে, এটা আপনি বলতে পারেন এই সরকারকে দায়ী করা যাবে না। বিগত সরকার দীর্ঘ 20 বছর ধরে অন্য সরকার ছিল, তারা সেটা ব্যবস্থাপনা ঠিক মতো করেনি, কোটি কোটি টাকা এখানে হাজার কোটি টাকা গিয়েছে, সেটা আপনার সরকার। কিন্তু আপনি পরীক্ষা নিচ্ছেন এখন আপনি বিগত সরকার প্রশ্ন ভুল করে গেছে, সেটা তো আপনি এখন দায় দিতে হবে না, আমাকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় যে অবস্থা, আমরা সেটি দেখলাম, যে সময় মতো পরীক্ষা শেষ করার একটা তাগিদ ছিল। আপনি শিক্ষক এবং বিশ্লেষক হিসেবে আপনি যদি বিচার করেন যে বা বিশ্লেষণ করেন যে 2-1 দিন পরীক্ষা পিছিয়ে দিলে কি ক্ষতি হতো কিনা, বা পরীক্ষা ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো পরিবর্তন আসতো কিনা, আবার সেই সাথে এটাও বিবেচ্য বিষয় যে একজন মন্ত্রীর পক্ষে আসলে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেওয়া আসলে সম্ভব হয় কিনা, সবার সাথে কথা বলেই হয়তো ডিসিশনটা নিতে হয়। দুটি ঘটনার সবকিছু মিলে যদি বিশ্লেষণটা জানান আপনার। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে, আমার সম্মানিত 2 জন আলোচক আছেন, দেখুন আমি যেহেতু বলে দিয়েছেন আমি শিক্ষক, আমার কাছে আসলে বৃষ্টির চেয়েও বড় ব্যাপার হচ্ছে তারা এইবারই অনেক দিন পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। কোভিড এদের উপর দিয়ে গেছে, জুলাই গেছে, আজকে যে ভুয়া বলে কথা উঠছে, এই অশ্রাব্য কথা বলার যে সংস্কৃতি, সেটা তো আমরাই তৈরি করেছি। এই শিশুরা আমাদের কাছ থেকে শিখেছে না। ধরেন আমার অপছন্দ, আমার যেটা মানছি না আমি, সেটাকে অপোজ করার, সেটা নিয়ে কথা বলার জন্যে ভাষার যে সংস্কৃতি থাকে, সংস্কৃতি থেকে তো আপনি শিক্ষাকে আলাদা করতে পারবেন না। অর্থাৎ প্রতিবাদের যে ভাষা, কথা বলার যে ভাষা, মানুষের মনুষ্যত্ব বজায় রেখে সমালোচনা করা, কোনো বিষয়কে সুস্থ করার জন্যে যে স্থিরতা দরকার, সেই ক্রাইসিসে পড়ে গেছি আমরা। যে কারণে সুস্থভাবে সিদ্ধান্ত নেবার জন্যে যে কথা বলার সংস্কৃতি, সেখানে আমাদের পৌঁছাতে হবে।
আপনি দেখুন টকশোগুলো থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষকে আমরা অপমান অপদস্থ করেই মনে হয় বেশি মজা পাচ্ছি। সেটা শিশুরা শিখে গেছে, কারণ এডুকেশনের অরিজিন হচ্ছে ইমিটেশন। তারা ইমিটেট করে, যে আন্দোলনের সংস্কৃতি, মানে সব কিছুতেই আমরা অনেক অস্থির হয়ে গেছি। এই অস্থিরতাটা যদি না কমে তাহলে এই সমাধানগুলো কিন্তু আসবে না। যে কারণে আমি বলছি যে এই যে ছেলেমেয়েরা যাদের পরীক্ষা, আমার নিজের সন্তানও এবার এইচএসসি দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে দেখি যে ওর আগের সে যে ক্লাসগুলোতে যে বিষয়গুলো কমপ্লিট করার কথা ছিল, পড়ার কথা ছিল, সে জায়গায় অনেক নড়বড়েতা রয়ে গেছে এবং সে পরীক্ষা দিতে গিয়ে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, এই টেনশনেই তো তার জীবন শেষ। তারপর নানা ধরনের অনিশ্চয়তা আছে। আজকে আমাদের দেশের শিশুদের মধ্যে, বড়দের মধ্যে অসম্ভব রকম তাগিদ ঢুকে গেছে যে এই দেশে থাকা যাবে না, চলে যেতে হবে। তো এই সামগ্রিক অস্থিরতার জিনিসটা বাস্ট আউট হয়েছে। এখন দেখবেন যে টেলিভিশন যে ইন্টারভিউগুলো প্রচার করেছে, কিছু কিছু শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আবার কিছু কিছু শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। তার মানে আমরা শিশুদেরকে বা আমাদের যারা দায়িত্বে আছে তাদের কাউকে ঢালাওভাবে দোষারোপ করতে পারি না। আমাদের এখন একটু শান্ত হওয়ার সময়, যে আমরা আসলে অপদস্থ করে নিজেদেরকে নিজেরাই আসলে একটা ট্র্যাপে ফেলে দিচ্ছি। সারা পৃথিবী দেখছে যে আমাদের এখানে সভ্যতার, সংস্কৃতির, কথা বলার, সমালোচনার যে ভাষা, যে অভিব্যক্তি, সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো সেজন্য আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এবার আমরা একটু থামি। আমাদের সমালোচনা থাকবে, দোষ হলে একজন আরেকজনের ঘাড়ে দেব, চলো, এটা তো না। যেমন বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি, বা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কারেকশনের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়, শোধরানোর জন্য। তো শোধরানোর জন্য যে সহিষ্ণুতা শিক্ষকের থাকতে হয়, সেটা থাকতে হবে, মন্ত্রী মহোদয়েরও থাকতে হবে। দেশ যারা এখন পরিচালনা করছেন তারা যখন নিজেরাই জানেন যে 20 বছরের শাসনের মধ্যে অনেক দুঃশাসন ছিল, অনেক ঝামেলা ছিল, তার মানে এই সব কিছু দিয়ে সাফারার্থ হয়েছে আসলে এই তরুণ, এই শিক্ষার্থীরা, এই নিষ্পাপ শিশুরা যারা এখন বড় হয়েছে। তো সেই জায়গাটায় আমার বলার কথা এইটাই যে এটা নিয়ে আমরা যেন আরেকটু শান্তভাবে, আরেকটু গঠনমূলকভাবে কথা বলি। একটা বিষয় যোগ করি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে, যেটি বলছিলেন হাবিবুর রহমান হাবিব, যে এসএসসি জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে হওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পরিবর্তনকে কিভাবে দেখছেন? দেখুন, পরিবর্তনটা কিন্তু এটা কিন্তু একটা জিনিস আমরা শুনেছি, দুজনই বলেছেন যে একটা তাড়াহুড়া বা একটা তৈরি করা। পরীক্ষার সিজন তো আমরা সারা জীবন শীতকালে জেনে এসেছি, তাই না? আমরা শীতকাল মানেই পরীক্ষার সিজন। এইটা তো আসলে নড়ে চড়ে গেছে নানা কারণে, কোভিডের কারণে নড়ে চড়ে গেছে, আন্দোলনের কারণে গেছে, নানাভাবে গেছে। তো আমার সেই কথাটাই যে এখন একটা কিছু হয়ে গেছে মানেই আমরা কি হোপলেস হয়ে যাব, সব অস্থির হয়ে যাব, শুধু সমালোচনা করে যাব? আমাদেরকে গড়ে তোলবার জন্য আমাদের কিছু জিনিস থাকে, ধরেন ক্লাসিক কিছু বিষয় থাকে। আবহাওয়া যখন ফেভারে থাকে পৃথিবীর সব দেশেই, সেরকম যেগুলো শীতের দেশ সেগুলো গ্রীষ্মকালে পরীক্ষা হয়, কারণ সেখানে ওই সময়টা আবহাওয়াটা অনুকূলে থাকে। তো শিশুদের দিকে আমাদের সদয় হতে হবে। শিশুদের দিয়ে রাজনীতি করে আমরা ক্ষমতা নেব, শিশুদেরকে যখন তখন রাস্তায় নামাবো, সেই জায়গা থেকেও তো সরতে হবে, তাদেরকে ঘরে ফেরাতে হবে। জি, ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শিক্ষামন্ত্রীর একটি অডিও ফাঁস হয়েছে, আমরা যেটি শুনেছি যে পরীক্ষার্থীদের তিনি ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন এই কথা শুনে, কিন্তু ফাঁস অডিওতে আমরা যদি একটু খেয়াল করি, শিক্ষামন্ত্রী বলেছেন যে আমি মিটিংয়ে বলেছি এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর চলে আসে এবং আমার মেয়েরও জ্বর চলে আসে। তিনি তার নিজের মেয়ের কথা বলেছেন, বৃষ্টিতে ভিজে জ্বর এলে পরের দিন তো পরীক্ষা দিতে যেতে পারবে না, এই যুক্তি তিনি তুলে ধরেছেন, যেটি আসলে বৃষ্টিতে পরীক্ষা না নেওয়ার পক্ষের যুক্তি বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যর পরেও শিক্ষার্থীরা কি ভুল বুঝলো, নাকি কোনো মহল শিক্ষার্থীদেরকে ভুল দিকে আসলে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে আপনার মনে হচ্ছে? একটা বিষয় দেখেন যে যেই বক্তব্যটা একটা প্রাইভেট কনভারসেশনে দিয়েছে, সেটাকে পাবলিক মিটিংয়ের বক্তব্য আকারে ধরে নিয়ে যেই লেভেলে ইনফরমেশন ট্রিগার করেছে, এটা অসুন্দর। কিন্তু মোবাইলের জমানাতে এই সমস্যার ভিতরে আমরা সবাই আছি এবং এই ধরনের বক্তব্য বিভিন্ন জায়গাতে আমরাও দেখেছি যে সোফাতে বসে কথা বলছি, 2 মিনিট 2.5 মিনিট কনভারসেশন রেকর্ড করে ফেলছে, ফেলে টেলে এখানে প্রচুর কাওয়াজ তৈরি করে ফেলেছে। তো এই জন্য একটা বিষয় হচ্ছে যে বক্তব্যটা উনি পাবলিকলি বলেন নাই, উনি তো পাবলিকলি আমাদের শিক্ষার্থীদেরকে ব্রয়লারের ফার্মের মুরগি বলেন নাই, তাহলে এটা ন্যায্য সমালোচনার জায়গা না আর কি, এটা আমি মনে করি না। আমার মনে হয় যৌক্তিক সমালোচনার সরকারের জায়গা হচ্ছে, যেটা মিজান ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে আমাদের দায়িত্ব হচ্ছে যৌক্তিক সমালোচনার জায়গাটাকে ট্রিগার করে দেওয়া, পয়েন্ট আউট করে দেওয়া, যে আপনি এখন কেন ইমিডিয়েট সিদ্ধান্ত নিলেন না। আপনি বারবার প্রশ্ন করছেন, এখন হাবিব ভাই তো সরকারি দল করে, উনি তো সব উত্তর বলতে পারবে না। কেন মিনিস্টারের মানে ইমিডিয়েট রেসপন্সিবিলিটি অথবা ক্ষমতা নাই? চিটাগংয়ে পরীক্ষা বন্ধ করেছেন, সাসপেন্ড করেছেন না? করেছেন তো, ডিলে হইলেও করেছেন, 2 দিন আগে করলে ভালো হইতো। তো
তো আপনি রংপুরেরটা করলেন না কেন? রংপুরে তো আরও বেশি বৃষ্টি হয়েছে। সিলেটে করলেন না কেন? সিলেট ডুবে গেছে। তাহলে হচ্ছে আপনি ক্ষমতা তো এক্সারসাইজ করছেন দেখতে পাচ্ছি, আপনি রাইট টাইমে কেন করছেন না? 24 ঘন্টা 48 ঘন্টা আগে কেন করছেন না? মানে এটার জন্য আপনার কি এখতিয়ার দরকার ছিল? পারহ্যাপস এই সিম্পল ফোন কল টু দ্য প্রাইম মিনিস্টার। আপনি সর্বোচ্চ কোন এখতিয়ার আর দরকার? আপনি যদি ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে বোঝেন যে একটা এমার্জেন্সি সিচুয়েশন গ্রো করেছে, উই নিড টু টেক এ ডিসাইসিভ অ্যাকশন নাও, পিএমকে বলবেন যে প্রাইম মিনিস্টার আমরা সবাই একমত এই কাজটা করা দরকার, আপনি কি বলছেন? প্রাইম মিনিস্টারকে বলবে যে না এটা করা যাবে না, অথবা আপনারা যেটা ভালো বুঝছেন ওটা করা উচিত না, আমি আলাদা একটা ওপিনিয়ন দিব, কিছুই হইতো না। প্রাইম মিনিস্টার বলতে ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন সেটা